আমি প্রথমেই কেন বেশ একটা বাজতে যাচ্ছে, ভোজনের আয়োজন আছে। ভোজন এবং আমার বক্তব্য মানে আপনাদের এবং ভোজনের মধ্যিখানে আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, সংক্ষেপে কিছু বিষয় এখানে রাখতে চাই এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে খুব কম সময়ের মধ্যে সবাই এখানে আপনারা একত্রিত হয়েছেন। এখানে অনেকে আছেন যাদেরকে আমি দীর্ঘদিন যাদের সাথে পরিচয় রয়েছে, অনেকে আছেন যারা আপনাদের কর্মব্যস্ততার মধ্যেও আজকের দিনেও এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাইছি শ্রদ্ধেয় গোবিন্দাকে, যার মার্গদর্শন এবং যার বিভিন্ন চিন্তা, তার বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করেছি। এখানে সোনালিদি আছেন, বিশিষ্ট সমাজসেবী। এখানে সুনীলদা আছেন, বিশিষ্ট সমাজসেবক, এবং অন্যান্যরা যারা রয়েছেন, বিশেষ করে আয়োজক আমার বন্ধুরা এবং আমার সিনিয়র্সরা যারা, আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটি খুব সুস্থ ভালো পরিবেশে আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি, সেই কারণ বিভিন্নভাবে রবীন্দ্র আমাদের সামনে উপস্থাপনা করেছেন এবং এই পরিবেশটা এই জন্যই দরকার ছিল। কারণ আজকে আমরা একটি বিশেষ কারণে সবাই যে যেমন পারছি, যেমন ভাবে নিজের কর্মক্ষেত্রে বিভিন্ন স্তরে আমরা একটি লক্ষ্যের দিকে এগোচ্ছি এবং সেই লক্ষ্য হলো আমাদের এই রাজ্য, এই পশ্চিমবঙ্গকে জাতীয় মূল স্তরে আবার ফিরিয়ে আনা। আমাদের পশ্চিমবঙ্গকে জাতীয় মূল স্তরে ফিরিয়ে আনা, মূল স্রোতে ফিরিয়ে আনা, মেইন স্ট্রিম। অর্থাৎ প্রশ্ন তাহলে এই প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি মূল স্রোত থেকে আলাদা হয়ে যাচ্ছে? হ্যাঁ, গত 50 বছরে, গত 30-34 বছর, গত 12 বছরেরও বেশি সময়, গত 15 বছর ধরে আমরা এই যে কয়েক 5 দশক যদি ধরি, এক সময় এই দেশের কেন্দ্রবিন্দু, এই দেশের অগ্রগতির প্রথম সারির একটি রাজ্য পশ্চিমবঙ্গ গত 5 দশকে মেইন স্ট্রিম থেকে মার্জিনাল হয়ে গেছে, মূল স্রোত থেকে একেবারে এক কোণায় গিয়ে ঠেকেছে। আপনারা সবাই বিদগ্ধ মানুষ, আপনারা অনেকে পড়ান, আপনারা শিক্ষকতা করেন, আপনারা অ্যাক্টিভিস্ট, আপনারা সমাজের বিভিন্ন স্তরে আপনাদের কর্মক্ষেত্র আপনারা জানেন। এবং সেই জন্য একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে মনে করিয়ে দিলেন রবীন্দ্র। তিনি বললেন ইতিহাসকে মুছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ ইতিহাস ভুলে গেলে আমরা বর্তমান নিয়ে চিন্তিত থাকবো না, আমাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। এবং বিভিন্ন ভাবে আমাদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে এই গত 5 দশক ধরে। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের টেররিস্ট বলা হয়েছে। অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামী আমরা বলছি, আমরা জাতীয়তাবোধের, যারা জাতীয়তাবোধ নিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল এবং ভগবান বিরসা মুন্ডা তার ঐতিহ্যময় তার জীবন। আমরা কালকে যখন শিলিগুড়ি থেকে আসছি, এই সভা শেষ করে শিলিগুড়ি দিয়ে আসছি, যখন আমার বারে বারে মনে হচ্ছে যখন বীরভূম এলাকা দিয়ে ঢুকছি, সেই হুল বিদ্রোহ, এইসব ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হয়েছে, তাদের অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। বিশেষ করে গত 70 বছরে হয়েছে, 50 বছরে, 15 বছরে বিশেষ করে এই রাজ্যে হয়েছে। ইতিহাস ভুলে গেলে আমরা নিজেদেরকে ভুলে যাব, আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে না। পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্য হলো কি হলো না, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই বিষয় কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা এই কারণে করতে হবে আপনাদের মাধ্যমে। এ তো জনসভা না, আমরা কোনো সভা করছি না, কোনো বিশাল জনসভা না, আমরা সবাই একত্রিত হয়েছি এখানে কিছু মূল বিষয়, সেই মূল বিষয়গুলোকে আগামী কয়েকদিন এবং তার পরবর্তীকালে নিরন্তর সমাজের সামনে আমাদেরকে রাখতে হবে। পশ্চিমবঙ্গ গঠন কেন হয়েছিল, বাংলা ভাগ কেন হয়েছিল, এক সংখ্যক মানুষ সারা
বাংলাকে পাঠিয়ে দিতে চাইছিল পাকিস্তানে, তার বিরোধিতা রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং সেই বিখ্যাত আদিবাসী নেতা জয়বীর সিং, তিনি শ্যামাপ্রসাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি আদিবাসীদের, আমাদের সেই বিশাল সংখ্যক, তাদেরকে বলেছিলেন ভুল করেও পাকিস্তানে দিকে তাকাবে না তোমরা, তোমাদের ভবিষ্যৎ সেখানে নেই। তার কথা কেন ভুলিয়ে দেওয়া হয়েছে? তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। এবং সেই সময় একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন বলছেন যে আমরা সম্পূর্ণ বঙ্গকে পাকিস্তানে যেতে দেব না, যদি ভাগ হয় তাহলে বঙ্গ ভাগ হবে এবং পশ্চিমবঙ্গ গঠন হোক, সেই পশ্চিমবঙ্গের ভূখণ্ডে হিন্দুরা বসবাস করুক, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি তারা পাকিস্তানে যেতে চায় না, তারা ভারতবর্ষের আদিবাসী যারা মূলবাসী তারা ভারতবর্ষে এখানে বসবাস করবে, পশ্চিমবঙ্গ গঠন হবে এবং সেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অভিন্ন অঙ্গ থাকবে। ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে আজকে বলা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের নাম বদলে দিই, বঙ্গদেশ করে দিই, বাংলা করে দিই, বঙ্গপ্রদেশ করে দিই। অর্থাৎ আজকে নাম পরিবর্তন করো আর 50 বছরের মধ্যে এই দেশভাগের ইতিহাসও লোক ভুলে যাবে, বাঙালি হিন্দু কেন উদ্বাস্তু হয়েছিল সেই ইতিহাসও লোকে ভুলে যাবে, এবং পশ্চিমবঙ্গ কেন গঠিত হয়েছিল, কাদের জন্য হয়েছিল সেই ইতিহাস ভুলে যাবে, এবং পশ্চিমবঙ্গকে আগামী দিনে ধর্মশালায় কনভার্ট করে দাও। ওপার থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা আসুক, তারা ভিটে মাটি কেড়ে নিক, জমি কেড়ে নিক, সব কেড়ে নিয়ে নিজেরা এখানে বসবাস করে 50 বছর পর নিজেদেরকে মূল নিবাসী বলবে এবং যারা এখানে আদিবাসী তাদেরকে বলবে এরা বহিরাগত। এই ধরনের একটি, রবীন্দ্র বললেন ওই কথাটা, চক্রান্ত, সর্বস্তরে একটি চক্রান্ত হয়েছে। আমি আজকে এই কথাও দাঁড়িয়ে বলছি, বাঁকুড়ার যে সমৃদ্ধ ইতিহাস, এবং আমার এখানে একটি এই বই সংক্রান্ত বিষয় আমি 5 মিনিট একটু পরে বলছি। ধরুন এই বইতে এই যে বেঙ্গল ম্যাটার্স, অর্থাৎ বাংলার প্রগতির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদ্ধপরিকর। তিনি প্রচারক ছিলেন, মনে রাখবেন প্রধানমন্ত্রী হওয়ার আগে 30-35 বছর তিনিও এই দেশের আনাচে কানাচে ঘুরেছেন এবং মানুষের সাথে মিশেছেন, সমাজের সাথে, সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিকল্পনা প্রকল্পের সাথে, মানুষের সাথে তিনি গভীরে তিনি গেছেন, ঢুকেছেন। 1993 সালে, 1993 ইতিহাসের কথা, আমি এখানে কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, 1993 সালে সারনাথে ভারতীয় জনতা পার্টির অধিবেশনে তখন আত্মনির্ভর ভারতের কথা সেই সময় রেজলিউশন পাশ করা হয়েছে এবং স্বামী এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বদেশী সমাজের কথা বলছে, যে স্বদেশী সমাজের পুনরুত্থান করাতে হবে আমাদের, সেই স্বদেশী সমাজের লেখায়, স্বদেশী সমাজে তার লেখায় তিনি যে আত্মশক্তির কথা বলছেন, সেই আত্মশক্তির বিকাশ আমাদের করতে হবে ভারতকে আত্মনির্ভর করার জন্য। আজকে পশ্চিমবঙ্গে যারা নিজেদেরকে বাংলার গর্ব বলে, তারা তো সেই স্বদেশী সমাজ গুরুদেবের সেই বই তারা তো পুনর্মুদ্রণ করেনি, আমাদের সিলেবাসে তো তারা দেয়নি। সেই বই আপনাকে খুঁজতে গেলে আপনার কালঘাম ছুটে যাবে, বই পাবেন না, বই পুনর্মুদ্রিত হয় না। কেন সিলেবাসে দেওয়া যেত না? স্বদেশী সমাজ, আত্মশক্তি এবং মাটি, আমাদের জলাশয়, আমাদের মাটি, আমাদের জঙ্গল, আমাদের জমি কিভাবে সংরক্ষিত করা অতীতে আমরা করতাম ব্রিটিশ আসার আগে, সেই কথা তিনি লিখছেন। কেন সেই স্বদেশী সমাজের বই আবার পুনর্মুদ্রিত হতে পারত না? সেই জন্য বলছি ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এবং ইচ্ছাকৃতভাবে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাঁকুড়াতে, অন্যান্য জেলার মতো বাঁকুড়াতে একটি বিশাল ঐতিহ্য রয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় ঐতিহ্য। আমরা এই বইতে এই কথা বলছি যে গত 12 বছরে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী অনেক চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য অনেক কিছু করা, কিছুটা করতে পেরেছেন, আর অনেক কিছু করতে চান। আমরা সবাই চাই যে আরো অনেক উন্নয়ন হোক, বিভিন্ন স্তরে উন্নয়ন হোক। আমি দুটো উদাহরণ আপনাদের সামনে দিতে চাইছি যে করার ইচ্ছা শক্তিটা রয়েছে, করা হচ্ছে,
কিন্তু বাধা কোথায় আসছে? আমি শুধুমাত্র দুটো উদাহরণ, ঐতিহ্যের কথা, ইতিহাসের কথা রবীন্দ্র এখানে বললেন। কেন্দ্রীয় সরকার অর্থাৎ গত 12 বছরে 32 নম্বর পাতায় আপনারা দেখবেন, বাংলা বই আরো আছে, সবে অনুবাদটা বেরিয়েছে, 32 নম্বর পাতায় দেখবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করছি। প্রত্যেক পাতায় রয়েছে। আমরা রবিলাল টুডুর কথা বলেছি। আমরা গর্বিত যে তার মতন একজন ব্যক্তিত্ব, সারা জীবন তিনি যে ধরনের পরিশ্রম করেছেন তার লেখনীর মাধ্যমে, সেই শ্রদ্ধেয় রবিলাল টুডু মহাশয়কে 2026-এ পদ্মশ্রীতে সম্মানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এবং তিনি বলছেন এনাদেরকে সম্মানিত করাটা, আমরা এনাদেরকে সম্মান দিয়ে নিজেরা সম্মানিত হচ্ছি, আমরা নিজেরা গর্ববোধ করছি, কেউ কারোর জন্য কিন্তু কোনো উপকার করছে। পদ্মশ্রী আগে কিভাবে পাওয়া হতো, পাওয়া যেত, কিভাবে দেওয়া হতো আপনারা জানেন। কোন ডাক্তার কারোর অপারেশন করে দিল, সে পদ্মশ্রী পেয়ে গেল। কেউ কাউকে কিছু পাইয়ে দিল কোথাও, সে পদ্মশ্রী পেয়ে গেল। কিন্তু এই যে দশকের পর দশক প্রান্তিক স্তরে সাধারণভাবে জীবনযাপন করে অসাধারণ কাজ যে অনেকে করছে, তার কিন্তু কোন রকম কোন রেকগনিশন, স্বীকৃতি কেউ দেয়নি এই পদ্ম পুরস্কারের মাধ্যমে। সেটা গত 12 বছরে সম্পূর্ণভাবে কিন্তু উল্টে দিয়েছে। একদিকে এই রাজ্যের বর্তমানে শ্রদ্ধেয় রবিলাল টুডু, আমি একটি নাম বলছি কেন, সম্প্রতি হয়েছে। অন্যদিকে আপনারা দেখুন যে এই রাজ্যে ভারতের রাষ্ট্রপতি, তার চেয়ে উঁচু সাংবিধানিক পদ অন্তত আমার জানা নেই আছে কিনা, সেই ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অপমানিত করা হোক। নজিরবিহীন ভাবে 70 বছরে, ভারতের স্বাধীনতার 70 বছর পর কিন্তু আমরা এই ধরনের অপমান দেখিনি। একদিকে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকছে, 600-650 কিলোমিটার বেড়াকার লাগাতে দেবে না, জমি দেবে না, রাজ্যের যেটা দায়িত্ব। কেন দেবে না? ওই যে দিয়ে দিলে পুরোটা যদি বেড়াকার লেগে যায়, তাহলে ওপার থেকে যারা আসছে তারা তো খালি হাতে আসছে না, তারা আসছে যাচ্ছে বিভিন্ন কার্যকলাপের সাথে তারা জড়িত রয়েছে। একদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের অবারিত দ্বার, অন্যদিকে ভারতের রাষ্ট্রপতিকে বলা হচ্ছে 50 বার এলে কি যাবো তাকে রিসিভ করতে। এই ধরনের ভাষা। প্রথম রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি, আদিবাসী সমাজের প্রতিনিধি, যিনি সর্বোচ্চ পদে আসীন হয়েছে। সেই জন্য আমি ওই বলছি যে পশ্চিমবঙ্গের সামনে সংকটটা কি? মানসিক বিচ্ছিন্নতাবাদের সংকট। আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিষয় পাঠ্যপুস্তকে পড়াতে গেলে দেখছি তাদেরকে উগ্রবাদী বলা হচ্ছে, টেররিস্ট। মানসিক বিচ্ছিন্নতাবাদ কেউ প্রশ্ন করলো না, আমরা করছি, বইতে আমরা করেছি। অন্যদিকে আমরা দেখছি ভারতের রাষ্ট্রপতি আসছেন, তাকে অপমানিত করা হচ্ছে, অর্থাৎ মানসিক বিচ্ছিন্নতাবাদ। অর্থাৎ আমরা এই রাজ্যকে এমন একটি স্তরে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই রাজ্য আলাদা, ভারতের রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি না। এবং অন্যদিকে জাতীয় সড়ক, একেবারে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক, যে কিনা একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, জাতীয় সুরক্ষা নিরাপত্তার জন্য এই জাতীয় সড়ক কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। সেই জাতীয় সড়ক যখন 16 ঘন্টা আটকানো হচ্ছে, তখন যারা দায়িত্বে রয়েছেন, নির্বাচিত প্রতিনিধিরা যারা দায়িত্বে রয়েছেন এই রাজ্যে, তারা হাত তুলে দিয়ে বলেন কিছু করার নেই, তোরা প্রতিবাদ করছে। প্রতিবাদ তো আমাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু প্রতিবাদের মাধ্যমে যদি আমি জাতীয় সুরক্ষা সামনে একটি প্রশ্ন চিহ্ন লাগাচ্ছি, জাতীয় সুরক্ষা নিয়ে যদি আমি চিনিমিনি খেলি, তাহলে সেই প্রতিবাদের আমার অধিকার নেই, এটা আমাদের জানতে হবে। এই যে উদাহরণের কথা বলছিলাম, যে ধরুন প্রায় 97 কোটি টাকা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ত্রিপুরাতে। ত্রিপুরার উদাহরণ দিচ্ছি এই কারণে, বাঙালি রাজ্য, সেখানে বাঙালি মুখ্যমন্ত্রী, বাঙালিদের প্রাধান্য সেখানে রয়েছে, এবং আমরা ত্রিপুরার সাথে আমাদের একটি আত্মীয় সম্পর্ক রয়েছে। ত্রিপুরা সরকারকে 97 কোটি টাকা দেওয়া হয়েছিল
যাতে 51টা শক্তিপীঠ, ত্রিপুরায় 51টা শক্তিপীঠের একটি বিশেষ পার্ক তৈরি হয়। আমি উদাহরণটা কেন বলছি, আমি সংস্কৃতি ঐতিহ্যের কথা বলছি। বাঁকুড়া, বিষ্ণুপুর, ওখানে বীরভূম, বোলপুর, এই পুরো অঞ্চল যদি আমরা দেখি, এই পুরো অঞ্চল ধরে ওইদিকে পুরুলিয়া চলে গেল, এই পুরো অঞ্চলে চর্যাপদের কথা রবীন্দ্র বললেন। তিনি যখন বলছিলেন আমার হরপ্রসাদ শাস্ত্রীর কথা মনে পড়লো। সেই হরপ্রসাদ শাস্ত্রী যিনি লিখেছিলেন যে তার একটা বিখ্যাত বই রয়েছে, দ্য লিভিং সোর্সেস অফ বুদ্ধিজম ইন বেঙ্গল, অর্থাৎ বৌদ্ধ ধর্ম চর্চা এই বঙ্গে কোনোদিন শেষ হয়নি। বৌদ্ধ ধর্ম চর্চা বিভিন্ন রূপে বছরের পর বছর, শতকের শতক, শতাব্দীর পর শতাব্দী এগিয়ে গেছে। তো এই বঙ্গে বিভিন্ন আমাদের সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, সুমিতা আছেন, তার সাথে অনেক কথোপকথন হয়। ভগবান বিরসা মুন্ডার জন্মদিবস পালন হচ্ছে এত বছর পর, এবং স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান, সেই অবদানকে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়া, এবং আমরা সবাই গর্ববোধ করি যে আমরা সেই 16ই নভেম্বরটা আমরা উদযাপন করতে পারবো। শুধু 16ই নভেম্বর না, তার সারা বছর বিভিন্ন ভাবে আমরা যাতে মানুষের সামনে তুলে ধরতে পারি। এটা চলে শুরু হয়ে গেছে। এই যে ত্রিপুরাকে পুরো সহযোগিতা করা হলো, পশ্চিমবঙ্গ সরকারকেও বলা হয়েছে যে আপনারাও প্রপোজাল দিন। ত্রিপুরা তো ছোট রাজ্য, 97 কোটি টাকা, আপনারা প্রপোজাল দিন। এই ধরনের কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্রকে পুনরুজ্জীবিত করা, সেই কেন্দ্রকে ট্যুরিজমের সেন্টার বানানো, সেই কেন্দ্রগুলো সে এক একটা পর্যটক কেন্দ্র, ধার্মিক কেন্দ্র, ধর্মীয় পর্যটক, সাংস্কৃতিক পর্যটনের মাধ্যমে সেই এলাকার মানুষজনেরা, বসবাসকারী যারা সেখানে, তারা উপকৃত হবে। এই সব প্রপোজাল আপনারা দিন। আমরা বলছি যে সেটাকে রিফিউজ করুন। এইখান থেকে কোন ধরনের প্রপোজাল এইখান থেকে কিন্তু দেওয়া হয়নি। আমি একটি উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিচ্ছি। পিছিয়ে পড়া জেলা, এই দেশে অনেক পিছিয়ে পড়া জেলা আছে, বহু বছর ধরে পিছিয়ে পড়া জেলা, ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট বলা হয়। এবং সেই ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট বলা হয় খুব দুর্গম এলাকায়। ওই ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টে পৌঁছানো যাবে না, আবার ছেড়ে দাও, কিছু করা যাবে না। এবং সেই জন্য সেই ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট গুলোতে দিনের পর দিন, ধীরে ধীরে, দশকের পর দশক আমরা দেখছি রেড করিডোর তৈরি হয়ে গেল, মাওবাদ এলো, বিচ্ছিন্নতাবাদ এলো। সেখানে সাধারণ মানুষ, আদিবাসিন্দা যারা সেখানকার, তাদেরকে এক্সপ্লয়েট করা হলো, তাদেরকে ভয় দেখা হলো। এবং বেশিরভাগ যারা সেইখানে রেড করিডোর তৈরি করেছিল, তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে জিজ্ঞেস করবেন, সব কিন্তু বিদেশে পড়ে। এই যে শ্রীনগরে যে স্কুল একসময় ছিল, স্কুল জ্বালিয়ে দিচ্ছে, একসময় দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে, স্কুল বন্ধ করে দাও। ভারতের স্কুল শ্রীনগরে চলবে না, জম্মু কাশ্মীরে চলবে না। যারা সেই শ্রীনগরে স্কুল জ্বালিয়ে দিত, তাদের যদি জিজ্ঞেস করা হতো আপনাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে, আমেরিকা, লন্ডন, তার নিচে কোথাও না, সব লন্ডন আমেরিকাতে বসে আছে ছেলেমেয়েরা। শ্রীনগরে বলছে স্কুল, কাশ্মীরে বলছে স্কুল জ্বালিয়ে দাও, স্কুল বন্ধ করে দাও। এইখানে ভারত সরকারের পঠন পাঠন পদ্ধতি চলবে। তো এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রজেক্ট 2018 সালে একটি প্রচেষ্টা শুরু হলো, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ওই যে কার্যকর্তা মানসিকতা, সেই মানসিকতার মাধ্যমে তিনি নিজে সেটা তদারকি করতে আরম্ভ করলেন। বললেন যে আমরা মানসিকতাটা বদলে, আগে বলা হতো লাস্ট ইন্ডিয়ান ভিলেজ, অর্থাৎ ভারতের সীমান্তের শেষ গ্রাম, আমরা এখন সেই পরিকল্পনা, সেই মানসিকতাকে বদলে দিয়ে বলি ভারতের সীমান্তের প্রথম গ্রাম। তা প্রথম গ্রাম যখন ইউ আর দ্য ফার্স্ট ভিলেজ, আমরা এই মানসিকতাটাকে বদলে দিই, ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট না বলে আমরা বলি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ পিছিয়ে পড়া জেলা যারা এগিয়ে যেতে চায়। প্রত্যেক রাজ্যকে বলা হলো যে আপনারা আপনাদের রাজ্য থেকে 2টো জেলার নাম নথিভুক্ত করুন। সব রাজ্য করলো, কিন্তু সব রাজ্য নিজের 2টো করে 3টে করে জেলা নথিভুক্ত করলো।
কেবলমাত্র একটি রাজ্য পশ্চিমবঙ্গ যে সেই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রজেক্টে শামিল হলো না। এবং 2018 সাল থেকে যখন এই প্রজেক্ট চললো, 2024 আন্তর্জাতিক স্বীকৃতি পেল এই প্রকল্প। এবং আন্তর্জাতিক স্তরে ইউনাইটেড নেশন, আপনারা শুনেছেন সবাই ইউনাইটেড নেশনের বিভিন্ন প্রকল্প থাকে। ইউনাইটেড নেশন বললো এই প্রকল্প এত সফল যে অন্যান্য দেশে যেখানে এই ধরনের পিছিয়ে পড়া জেলা আছে সেই দেশেও এই প্রকল্প, এই মডেল লাগু করা যেতে পারে। আমি তো মনে করি স্বদেশী মডেল আমাদের জয় হলো, ভারতের জয় হলো যে ভারতে পরিকল্পিত এই ধরনের একটি মডেল আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে তার শিলমোহর সে পেল। এবং আজকে সেই পিছিয়ে পড়া জেলাগুলোর যদি আপনারা অডিট করেন, নীতি আয়োগের রিপোর্ট, সেই পিছিয়ে পড়া জেলাগুলোতে স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষা সব দিক থেকে কিন্তু সেই জেলাগুলোর টক্কর দিচ্ছে এগিয়ে পড়া জেলাগুলোর সাথে। বঞ্চিত আমরা হয়ে রইলাম পশ্চিমবঙ্গের পাশে। অর্থাৎ খুব ভালো কথা, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো পিছিয়ে পড়া জেলা নেই, অন্তত হয়তো আমি জানি না, সত্যি নেই, কিন্তু সত্যি নেই, খুব ভালো কথা। অন্য কারণ হতে পারে ওই যে মানসিক বিচ্ছিন্নতা, 50 বছর সংঘাতের মানসিকতা, আমরা আলাদা, আমরা মূল স্রোতের না, আমরা আমাদের মতন করে কাজ করব, আমাদের মতন করে করব, কিন্তু সেই আমাদের মতন করে করতে করতে আমরা বিভিন্ন স্তরে পিছিয়ে পড়ছি, সেটা তারা স্বীকার করতে চায় না। সেই জন্য আমার মনে হয় যে, এবং এখানে আমরা অনেক পরিসংখ্যানও দিয়েছি এই বইতে কোনো রাজনীতি নেই, কিন্তু যেন আমরা এখানে একজন গবেষক হিসেবে এই বই তৈরি করেছি এবং এই মানুষের কাছে যাতে আমরা নিয়ে যেতে পারি, আসল সত্য কথাটা যাতে আমরা বলতে পারি যে পিছিয়ে পড়া সমাজে এই পশ্চিমবঙ্গে তাদের অবস্থা কি করার চেষ্টা হয়েছে বিভিন্ন বাধা সত্ত্বেও। সাংস্কৃতিক ভিত যাতে এই রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রগুলো পুনরুজ্জীবিত হয়। কিরিটেশ্বরী মন্দিরের কথা গতকাল জঙ্গিপুরে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিল। অর্থাৎ এক একটা গ্রাম চিহ্নিত করা যেতে পারে এবং সেটা করা হচ্ছে, যে গ্রামে ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক বা ধর্মীয় কেন্দ্র রয়েছে সেই গ্রামগুলোকে বিশেষ নজর যাতে দেওয়া হয়। কিরিটেশ্বরী মন্দিরে করা হয়েছে, কিন্তু নন কোঅপারেশন সত্ত্বেও চেষ্টা যা যা করা হয়েছে এবং যেগুলো সম্ভব হয়েছে আমরা এইখানে সেগুলোকে নথিভুক্ত করেছি। এবং সেই জন্য আমরা বলছি যে প্রধান লক্ষ্য যে অনেক হয়েছে, এই 50 বছর ধরে আমরা বিভিন্ন স্কেলে পিছিয়ে যাচ্ছি। এখানে অনেকে আমার যারা দিদিরা তারা রয়েছেন, আমরা একসাথে অনেক প্রোগ্রামও করেছি। আমরা অনেকে যারা আপনারা মানুষের সাথে আছেন, প্রত্যেক দিন আপনার মানুষের কাছে পৌঁছন। আজকে পশ্চিমবঙ্গ হাইয়েস্ট অ্যাসিড অ্যাটাক, 27% পশ্চিমবঙ্গে অ্যাসিড অ্যাটাক। কেন? এদিকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এত নাম করা সব ব্যক্তিত্ব, আমরা তাদের ঐতিহ্যের কথা আমরা বলি। 41%, আজকে 41% আমাদের পরিসংখ্যান আমরা এখানে দিয়েছি। চাইল্ড ম্যারেজেবল এজের আগে তাদের বিয়ে করে দেওয়া হচ্ছে, বাধ্য হচ্ছে তারা বিয়ে করতে, 41% এই রাজ্যে। কেন? এবং এগুলো সব ফিগার্স রয়েছে। এবং অন্যদিকে আমাদের এত গৌরবময় ঐতিহ্য, ইতিহাস, সোশ্যাল রিফর্মার্সদের, তাদের কথা আমরা মাঝে মাঝে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমরা হচ্ছি এদের উত্তরসূরি। এই রাজ্যে আমরা তাদের কে অনুসরণ করি। আমি আপনাদেরকে খালি দুটো পরিসংখ্যান দিলাম। এইরকম আমার একটি পুরো রয়েছে যে চাইল্ড ম্যারেজের কথা যেটা আমি বলছিলাম। অন্যদিকে কালকেও আমি এই বিষয়ে উল্লেখ করে এবার শেষে একটি বলে শেষ করব যে ধরুন হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ হিউম্যান ট্রাফিকিং কে কিভাবে পশ্চিমবঙ্গ কেন্দ্র হয়ে গেছে।
মানুষকে নিয়ে যে অবৈধ মানুষের পাচারি হচ্ছে এবং সেখানে বিশেষ করে আক্রান্ত হচ্ছেন মহিলারা এবং মেয়েরা, তারা আক্রান্ত হচ্ছে। It has become the hub, পশ্চিমবঙ্গ has become the hub of human trafficking. সেই হিউম্যান ট্রাফিকিং বন্ধ করার জন্য কি রোডম্যাপ আমাদের জানা নেই, আমরা জানি না, বছরের পর বছর হয়ে আসছে। অন্যদিকে এত বাধা সত্ত্বেও 39টা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এই পশ্চিমবঙ্গে কেন্দ্রের দ্বারা স্থাপনা হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্ট যেগুলো বিশেষ করে ক্রাইম আগেইনস্ট উইমেন, ক্রাইম আগেইনস্ট চিলড্রেন, বাচ্চাদের বিরুদ্ধে যে সব ধরনের যে শোষণ হয় সব এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। 123টা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, শুধুমাত্র 8টা কোর্ট এখানে চলছে। তার কোনো কারণ নেই কিন্তু যে 8টা চলছে 123টা না কেন। এই ধরনের অনেক পরিসংখ্যান আমরা দিয়েছি এবং বিশেষ করে এও আমরা বলেছি যে পিছিয়ে পড়া যারা সমাজে, তাদের জন্য কি প্রচেষ্টা করা হয়েছে এই পশ্চিমবঙ্গে। এবং শুধু এখানে না, ধরুন উড়িষ্যা সরকার একটি 50 কোটি স্পেশাল প্যাকেজ টু কমেমোরেট পণ্ডিত রঘুনাথ মুর্মুর, তার জীবন এবং তার আদর্শ, তার কর্মকাণ্ড ডেডিকেট করা হয়েছে। আজকে বিশ্বভারতীর সেকেন্ড ক্যাম্পাস তৈরি হচ্ছে উত্তরাখণ্ডে। রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে গিয়ে পুরীতে বসবাস করতেন এবং যেটা তার খুব মনের কাছে ছিল, সেই বাড়ি আজকে সংস্কার করছে উড়িষ্যা সরকার। সেটা আমাদের বক্তব্য এই বইতে হচ্ছে যে আমরা যদি মূল স্রোতেই রাজ্যকে ফিরিয়ে আনি, অন্যান্য রাজ্য, পার্শ্ববর্তী রাজ্য, তার ইতিহাস, তার ঐতিহ্য সব মিলে কিন্তু একটি বিশাল কর্মকাণ্ডে আমরা এগিয়ে যেতে পারি। পূর্বোদয়ের কথা প্রধানমন্ত্রী বলছেন বারবার, অর্থাৎ পূর্ব ভারতের উদয়। বিভিন্ন কারণে ইতিহাসে পূর্ব ভারত পিছিয়ে থেকেছে, উত্তর পূর্ব ভারত পিছিয়ে থেকেছে। পূর্ব ভারতের উদয় হোক এবং এই পূর্ব ভারতের উদয়ে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্যের প্রধান ভূমিকা হোক এবং সেই প্রধান ভূমিকাতে এই পূর্বোদয়কে অগ্রগতি দিক পশ্চিমবঙ্গ। এই হচ্ছে আমাদের বক্তব্য, যে আমাদের আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে এই রাজ্যের অতীতে যে ধরনের একটি স্ট্যান্ডিং ছিল, মান্যতা ছিল, সেই মান্যতাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। এই জন্যই আমাদের এই প্রয়াস, প্রচেষ্টা। এবং এটা আমরা তখনই করতে পারি যখন আমরা মানুষের মাঝে এই কথাগুলো একটু ছড়িয়ে দেবো। এবং শুধু তাৎকালিক নয়, এটা যে আমরা আগামী 15 দিন ছড়াবো তারপর ভুলে যাব। আমাদের ওই যে একটা বড় পরিকল্পনা, এক ঐতিহাসিক পরিকল্পনা, যা পশ্চিমবঙ্গ, বাঙালি মানে এই বঙ্গ, অবিভক্ত বঙ্গ, পরবর্তীকালে পশ্চিমবঙ্গ যে কি প্রতীক ছিল, সবাই এখানে পড়াশোনা করতে আসতো। এখানে বিক্রমশিলার কথা বললেন, বিক্রমশিলার প্রধান আচার্য ছিল অতীশ দীপঙ্কর। সেই অতীশ দীপঙ্কর যিনি বিক্রমপুরের ছেলে, বিক্রমপুরের ভূমিপুত্র, পরবর্তীকালে তিনি ইতিহাসে সর্বোচ্চ এবং সর্ববিদিত তিনি হয়ে উঠলেন বুদ্ধ ধর্মের আচার্য। সেই তিব্বতে গিয়ে 19 বছর সেখানে কাটিয়ে বোধি প্রদীপ সেই বই লেখা সেই অতীশ দীপঙ্কর। তো আমরা তো সেই অতীশ দীপঙ্করেরই কুলের মানুষ সবাই এক অর্থে। আমাদের সেই অতীতকে মনে করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এবং এই সংকল্প যে পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্য হোক, আমাদের সংকল্প এবং আগামী কয়েক বছর, দশক আমাদের এই হওয়া উচিত ধ্যান ও জ্ঞান। আপনারা অনেক ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আয়োজকদেরও সবাই যারা আছেন তাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা বই পড়বেন, বেঙ্গল ম্যাটার্স বইটার নাম ইংরেজিতে, এবং পশ্চিমবঙ্গের প্রগতি, এটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি। এবং এইখানে এই নীতিতে এই প্রগতির দিকে তাকিয়ে এবং বেঙ্গল ম্যাটার্স অর্থাৎ
আমাদের জন্য পশ্চিমবঙ্গ খুব প্রাধান্য রয়েছে। আমরা এই পশ্চিমবঙ্গবাসী হিসেবে বারবার জোর গলায় বলছি যে আমাদের জন্য বঙ্গের প্রাধান্য রয়েছে এবং আমরা অনেক কিছু করতে চাই। প্রথমে এই রাজ্যকে মূল স্রোতে ভারতের কেন্দ্রে, ভারত বোধের কেন্দ্রে ফিরিয়ে আনতে চাই। এই রাজ্য যদি ভারত বোধে না ফিরে, তাহলে আগামী দিনে 3 ট্রিলিয়ন 4 ট্রিলিয়ন ইকোনমিও ভারত মহাশক্তি হিসেবে পশ্চিমবঙ্গকে ছাড়া ভারত মহাশক্তি হিসেবে উঠে আসতে পারবে না, এই কথা আমরা বলছি এবং সেই জন্য আমাদের এই বক্তব্য। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইকবাল বেলচন্দ্র মহাশয়, শান্তনু সিংহ মহাশয় এবং বিপদা ও রাহুল মন্ডল মহাশয়, সকলকে আন্তরিক ধন্যবাদ আসার জন্য। আমাদের সময় প্রায় শেষের দিকে, যেহেতু লাঞ্চের একটা ব্যবস্থা আছে।